তো ওইটা আমারও একটা ভীতি কাজ করতো যে কবিতার সাথে দুস্থতার কি সম্পর্ক, কবিদের কেন তাহলে এই দশা, কি রকম অদ্ভুত একটা জগতের তারা বাসিন্দা। আমরা সবাই সুস্থ স্বাভাবিক, কবি একটু পাগল। সুচিত্রা সেন এসেছেন, সেখানে ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে, কত লাল বাহাদুর শাস্ত্রী, এখানে তাসকন্দ চুক্তি হয়েছে ভারত পাকিস্তান। তাহলে জীবন ব্যর্থ, আসলে কবি হলেই কিংবা মানুষ হলে আমি আসলে ব্যর্থ। ছেলেটা দৌড়াচ্ছে প্রেম প্রত্যাশা নিয়ে মেয়েটার পেছনে, এটা কি আপনি গতিহীনও বলতে পারবেন না, গতিশীলও বলতে পারবেন না, কিন্তু মনে হলো দিস ইজ সামথিং মিস্ট্রি। কেউ না আসলেও আমাকে আসতে হবে, এবং একটা সময় তখন মনে হতো আজকে যদি একটু ছুটি পেতাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফি সিজন 2 এর পঞ্চম পর্বে। আজকে আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি পিয়াস মজিদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, খুব ভালো ভাইয়া। আমরা খুবই আনন্দিত যে আজকে আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন। আমরা আজকে আপনার সাথে আড্ডা দেব, বইয়ের পেছনের গল্পগুলো নিয়ে কথা বলবো, এবং ভাইয়া আপনি যেহেতু কবিতা নিয়ে কাজ করেন, সিনেমাতেও আগ্রহ আছে, এই ব্যক্তিগত বিষয়গুলো নিয়েও আমরা আজকে কথা বলবো। তো কবি পিয়াস মজিদকে আমরা অনেকেই চিনি, আপনার বই অনেকের কাছে আছে, কিন্তু আজকে আমরা কথা বলবো ব্যক্তি পিয়াস মজিদকে নিয়ে। অনেক ধন্যবাদ। আমি জানি না আসলে ব্যক্তি আর কবি তো একই মানুষ যেহেতু, সুতরাং তার জীবন, তার যাপন এর মধ্যে কোনো না কোনোভাবে কবিতার ভিতরেই উঠে আসে। অবশ্যই। এবং সেটার জন্য রবীন্দ্রনাথ যেমন বলেছেন যে কবিতে তার জীবন চরিত্রে খুঁজতে যেও না, তার কবিতার মধ্যেই খুঁজতে যেও। তো তারপরেও কিন্তু মানুষের কৌতূহল থাকে, তারপরেও তো মানুষ আত্মজীবনী লিখে, তারপরে হচ্ছে তথ্যচিত্র হয়। ওদিনই আমি দেখছিলাম কবি সিলভিয়া প্লাথ, তারপরে লোরকা, এমিলি ডিকিনসন, তাদের নিয়ে যে তৈরি করা হচ্ছে মুভি জীবনী ভিত্তিক, বা এখন তো আমরা যে জীবনানন্দ দাশকে নিয়ে একটা হয়েছে ঝরাপালক, বা আরো অনেক হচ্ছে জীবন স্মৃতি করেছেন ঋতুপর্ণ ঘোষ। তো ওইগুলোতে আসলে কোনো না কোনোভাবে যে নির্মাতা তার সে যেভাবে দেখছে ওই রবীন্দ্রনাথকে বা জীবনানন্দকে বা সিলভিয়াকে বা এমিলি ডিকিনসনকে, সেই বাসনাটা বা সে দেখার দৃষ্টিটাও কিন্তু কোনো না কোনোভাবে চলে আসে। অবশ্যই অবশ্যই। তো এর মাঝে আসলে আমি মনে করি এটা একটা মানে শেষহীন একটা প্রয়াস আর কি, কবিকে খুঁজে পাওয়া কোনো না কোনোভাবে, সে কবিতাতেই আসলে খুঁজতে হবে। কিন্তু আমি মাঝে মাঝে নিজে এখন ভাবি, যখন রকমারি থেকে এই কথাটা বলা হলো তখন আমার নিজের খুব সংকোচ হচ্ছিল। তো আমি কিছুক্ষণের জন্য আস্তে আস্তে রিক্সায় ভাবছিলাম যে আসলে যেই সময় পরিক্রমা করে আমরা এসেছি বা আসছি, এই ঢাকা শহরের কথাই ভাবছিলাম, এবং যে ঢাকায় যে প্রথম আসা বা কবিতার বিভিন্ন জায়গায় যখন দেখতাম কবি কী করে জীবনানন্দের কবিতায় চলে যাচ্ছে কলকাতা থেকে মালয় সাগরে, তারপরে হচ্ছে মিরুজিন নদী, হয়তো যেই নদীর মানে কোথায় সেটা সে, এবং আমি মাঝে মাঝে খুবই আক্ষেপ হতো যখন নিজে দু একবার একটু দেশের বাইরে গিয়েছি কোনো মহাসাগরের ধারে, আমি দেখলাম জীবনানন্দের কবিতায় সেই জায়গাগুলোর নাম আছে, কিন্তু নিজে ব্যক্তি জীবনানন্দ সেখানে হয়তো যাননি। কিন্তু আমি যে গিয়েছি এটার একটা বড় প্রেরণা হচ্ছে জীবনানন্দের সেই কবিতা পড়া। তো একভাবে কি জীবনানন্দ সেখানে যাননি? অবশ্যই গেছেন, তার সেই মানস ভ্রমণটা তো সেখানে ঘটেছে। তো সেইটা দেখতে তখন মনে হতো যে কবিতার আসলে একটা অপার শক্তি। এখন যে অনেকে বলে যে কবিতা দিয়ে কি হয়, এবং খুবই জনপ্রিয় কিন্তু একটা কথা, কবিদের মধ্যেও সেটা থাকে। এবং আপনি দেখবেন যে এত উৎসব হয়, মানে গল্পকার উৎসব কিন্তু খুব শুনবেন না, প্রাবন্ধিক উৎসব কি শুনবেন, কবিতা উৎসব কিন্তু খুব জনপ্রিয়, কিন্তু কবিদের কেন তাহলে এই দশা? অনেকেই বলে যে মানে আমার এক খুব প্রিয় কবি ছিল শিকদার আমিনুল হক, ওনার একটা কথা শুনে, আমি তখনও কবিতা লিখিনি, আমার তখন মনে হতো যে শিকদার আমিনুল হক বলছেন যে আমি খুবই ধূপদুরস্ত থাকার চেষ্টা করি, কোট টাই পরার চেষ্টা করি, মানে যদি আর্থিক দুর্দশাও থাকে এমনভাবে থাকি যে কবি বলে কেউ যেন করুণা করতে না পারে, যে এই দেখো কবি যাচ্ছে, খুব দুস্থ একটা মানুষ। তো ওইটা আমারও একটা ভীতি কাজ করতো যে কবিতার সাথে দুস্থতার কি সম্পর্ক। অথচ দেখেন যে দুস্থতার কথাই কিন্তু, মানসিক যে দুস্থতার ভিতরে আমরা থাকি সেটার কথাই কিন্তু কবিতায় উঠে আসে। ব্যক্তি কবি কেন এরকম থাকবে, বা এরকম দশা কেন কবির হবে? তো প্রত্যেকের ভেতরে যেটা বলা হয় যে যত আমরা বিশ্লেষণ করে দেখি সবার শেষে কবি বসে আছে। তো সেই কবি যখন তার মানে বেড়ে ওঠা নিয়ে করেন, সে তো আর নিজে জানেন না যে এক সময় তার হাত দিয়ে কোনো কবিতা হবে। বা আমি মনে করি যে ধরেন একটা কবিতা এখন আমি লিখলাম, পরবর্তী কবিতা না লেখা পর্যন্ত আমি কিন্তু আর মানে এটা একটা পেশা না কিন্তু, যে আমি এই পেশায় কাজ করতেছি, আমি ব্যাংকার, আমি আজীবনের জন্য ব্যাংক। তো কবি আমি মনে করি পরবর্তী কবিতা লেখার আগ পর্যন্ত সে আর ওই কবি না, তাকে নতুন কবিতাটা লিখে নিজের কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি আরেকটা কবিতা লিখলাম, এখন আমার কবি সত্তার আবার জন্ম হলো।
তো এই জায়গা থেকে আমি নিজেকে কোনোভাবে মানে নিজের মুখোমুখি যখন হই তখন আমার সংকোচই লাগে যে মানে যে সময় আমি পাঠ্য বইয়ে কবিতা পড়তাম আমি ভাবতাম আচ্ছা এই যে নিমন্ত্রণ দিচ্ছেন জসিমউদ্দিন বাড়িতে তার কবিতার মধ্য দিয়ে, বা এই কাজী কাদের নেওয়াজ, বা ধরেন রবীন্দ্রনাথ, জীবনানন্দ, তা তো আর একটু পরে আসছে যাদের কবিতা পাঠ্য বইয়ে যাদের কবিতা পড়তাম, বা সুফিয়া কামাল তাহার এই পরে মনে, তো আমার মনে হতো যে কি রকম অদ্ভুত একটা জগতের তারা বাসিন্দা, যেখান থেকে এইসব জীবনানন্দ যে বলছেন যে কোনো এক বাণী আমি বয়ে আনি, যে যেটা আগে কেউ কখনো শুনেনি। আমি সবসময় করতাম যে এরকম কোনো বাণী কি আমার দ্বারা কখনো সম্ভব হবে। তো এটা এমনই হয়েছে যে প্রচুর কবিতার খাতা ছিঁড়ে ফেলতে হয়েছে, বিনষ্ট করতে হয়েছে। যখন নতুন নতুন পড়ছি বা দেখছি যে পৃথিবীর কবিতা কোথায় চলে গেছে, তখন মনে হয়েছে যে আমার এই কথার পৃথিবীতে কোনো অর্থ বহন করে না এই কবিতাটার। এখন সবসময়ই সেই জিনিসটা হয়, কতটুকু সেটা মানে যা লেখা হয়েছে সেগুলোও কবিতা হয়েছে সেটা হচ্ছে মহাকালের বাটখারায় নির্ধারিত হবে, কিন্তু যে সময়টায় আমি যাপন করছি সেইটা একটা অদ্ভুত কবিতামগ্ন সময়, যেখানে প্রতিদিন সূর্য উঠছে, প্রতিদিন সূর্য ডুবছে, এত মানুষ, এত মৃত্যু। এখন দেখেন আপনি যে যুদ্ধ হচ্ছে, আমি সবসময় ভাবতাম যখন ইরাকে যুদ্ধের দামামা বেজে উঠলো, বা আফগানিস্তানে বা অন্যান্য জায়গায়, এখন যখন কিয়েভে আমার ডাক্তার বন্ধু সে জনি, সে ইউক্রেনে পড়তে গেল এবং আমার সাথে কথা হলো, আমার এক ধরনের আমরা ইয়েতেও পৌঁছলাম যে আমি কিছুদিন পর কিয়েভে যাব তার সাথে দেখা করতে। এবং যখন আপনার যুদ্ধের দামামা বেজে উঠলো, আমার সবাই সবকিছু নিয়ে আলাপ করছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সেই বন্ধু জনির কি খবর, মানে অবস্থা। এবং অনেক কষ্টে সে যখন পোল্যান্ড হয়ে দেশে ফিরলো, তখন আমার মনে হলো আচ্ছা কবিতার কি সেই শক্তি আছে যে একটা যুদ্ধকে থামাতে পারে, বা একটা তাকে নিয়ে আসতে পারে আমার বন্ধুকে কোনো না কোনোভাবে এখানে, কিন্তু সেটা কিন্তু নাই। কিন্তু আবার কবিতায় কোনো একজন কবি লিখছিলেন যে যুদ্ধে যে পক্ষেই জিতুক খালি হয় মায়ের কোলটা। আমি ভাবতাম কবিতা তো এই শক্তি আছে যে মানুষের ভিতরে সেই বোধের জন্ম দেয়া, এবং প্রত্যেকটা মানুষের ভিতরে একটা মা থাকে, প্রত্যেকটা মানুষের ভিতরে একজন বাবা থাকে। তো সুতরাং এই উপলব্ধিটা কবিতা ছাড়া আর কে দেবে, যে যুদ্ধে যে পক্ষে জিতুক খালি হয় মানে মায়ের কোলটা। এরপরও যুদ্ধ হবে পৃথিবীতে, এরপর অনেক রক্তপাত হবে, রক্তে মানুষ শুদ্ধ হবে, কিন্তু সমস্ত কিছুর পরও শেষ পর্যন্ত মানুষ কোনো না কোনোভাবে কবিতার কাছে হয়তো ফিরে আসবে। অনেক সুন্দর করে বলেছেন ভাইয়া। তবে আপনার কথা থেকে ছোট্ট একটা পয়েন্ট আমি আলাদা করব, সেটা হচ্ছে কবি সত্তার সাথে দৈন্যতার যে একটা কোরিলেশন দেখানো হয়, এটা কি মানে শিল্পী সাহিত্যিকদেরই এক ধরনের সৃষ্টি? মানে এই জিনিসটা মানুষের মনে আসলো কিভাবে? যেমন অনেক জায়গাতেই আমরা হচ্ছে নাটকে বা সিনেমায় দেখি যে একজন শিল্পী বা একজন কবিকে পোর্ট্রে করা হয় যে তিনি হয়তো উস্কু খুস্কু থাকেন, বা হচ্ছে কাঁধে একটা ঝোলা ব্যাগ থাকে, এরকম করে। সেটা তো খুবই ভালো একটা পয়েন্ট বলেছেন, এবং এটা তো আমি মনে করি যে অনেক আগে থেকে মির্জা গালিবের মানে সিরিয়ালগুলো যখন দেখতাম নাসিরউদ্দিন শাহরিয়াতে, সেখানে কিন্তু আপনি দেখবেন যে যেই বিষয়গুলো বলা হয় যে প্রচুর যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, সিপাহী বিপ্লব হচ্ছে, তারপরে সেখানে তার পেনশনের টাকা বন্ধ হয়ে গেছে, কিন্তু উনি রুটি সুরা সেগুলোর অপেক্ষায় আছেন, এবং তার আক্ষেপগুলো আমরা শুনতে পাচ্ছি যে একের পর এক। কিন্তু শেষ পর্যন্ত কবিতাটা তো সত্য, সেটার মধ্যে কবিতাটা কিন্তু লিখতে হবে। মির্জা গালিব যে দস্তাম্ব লিখে গেছেন বা তার কবিতাগুলো লিখে গেছেন, আমি দিল্লিতে তার সমাধিতে যখন গিয়েছি, তার সমাধির সামনে দাঁড়িয়ে এই কথাগুলো মনে হয়েছে যে তার ওই কবিতায় যে আপনার আমি তো এক স্বর, ভেঙে যাওয়া স্বর, তো এই যে ধ্বনি, ভেঙে যাওয়া মানুষের ধ্বনি, কবি শুধু যে মির্জা গালিব ভিতর দিয়ে ভেঙে যাচ্ছেন তা না, সব মানুষের ভেঙে যাওয়ার স্বরটাই কিন্তু কবি কোনো না কোনোভাবে তুলে ধরেন। তো ওই বিষয়টা আপনার ধরেন দৈন্যতার বিষয়টা যে সবসময় নির্ধারিত তা কিন্তু না, মানুষের মনে এই ধারণাটা এসছে, মানে বেখেয়ালি একটা, হয়তো একজন বিজ্ঞানী যে কাজ করেন তার বিজ্ঞান সৃষ্টির সময়। আমি বহু আগে একটা মুভি দেখেছিলাম, নাম মনে করতে পারছি না এখানে, সেখানে এমন ছিল যে একজন বিজ্ঞানী তার বিজ্ঞান সাধনার বাইরে কোনো কিছু উনি বুঝতে চান না, তো তার ছেলে তাকেও তিনি সেভাবে গড়ে তুলেছেন। তার ছেলেও বিশ্বাস করে যে বাবা যুক্তি প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করেন। তো এর মাঠে উনি যেহেতু ল্যাবরেটরিতে খুব মগ্ন আছেন, ছেলেটা মাঠে খেলতে যায়, তো সেখানে তার বন্ধুরা তার বাবাকে নিয়ে উপহাস করে যে তোমার বাবা তো একটা পাগল বিজ্ঞানের। ওর বাবা বলেছে যে এতদিনের মধ্যে বরফ গলবে না। তো ওরা কোনো না কোনোভাবে এর মধ্যে একজন আপনার ধর্মীয় একজন সন্ত আর কি, সন্ত ধর্মীয় ঠিক না, যারা ধরেন স্থানীয় তাকে পছন্দ করছিল না বিজ্ঞানীর এইসব সাধনা টাধনা, তো সে একজন তাকে চ্যালেঞ্জ দেয় যে বিজ্ঞানীর এই বিজ্ঞান সেখানে ধোপে টিকবে না। তো সে করে কি ওইখানে আসলে কিন্তু নির্ধারিত ছিল যে বরফ গলবে না, তো ওই কথাটা সে শুনে এবং
কোনো না কোনোভাবে আগুন জ্বালাতে থাকে পাশে আর কি। তো তার মধ্যে সবাই চলে যায়, সব ছেলেরা, যে এখানে ওরা বলেছে যে গলে যাবে বরফ এবং যদি থাকে ছেলেরা এই মাঠে ডুবে যাবে। কিন্তু ওই বিজ্ঞানীর ছেলে কিন্তু বাবার কথায় বিশ্বাসী যে এতদিনের আগে বরফটা গলবে না, কিন্তু এর মধ্যে বরফটা গলে গেল এবং ছেলেটা পানিতে ডুবে মারা গেল, বিজ্ঞানীর ছেলে আর কি। সবাই যাচ্ছে সেই আপনার মৃত ছেলেকে নিয়ে, কিন্তু বিজ্ঞানী তার চেয়েও বেশি শোক তার আছে, পুত্র শোক, তার চেয়েও বেশি তার হচ্ছে বিস্ময় যে এই ক্যালকুলেশনের বাইরে ঘটনাটা ঘটলো কি করে। তো তারপর যখন দেখে যে, এবং মুভিটার শেষে দেখায় যে ওই যে চ্যালেঞ্জ দিয়েছিল যে এর বাইরেও কিছু, মানে বিজ্ঞানের এই চূড়ান্ত না, তার একটা অট্ট হাসি দিয়ে সে চলে যায় এবং ছেলেটার মৃতদেহ পড়ে থাকে। কিন্তু তখন আপাত দৃষ্টিতে মনে হয় যে বিজ্ঞানী হয়তো আসলেই পাগল, তার পুত্র সুখ তাকে ইয়ে করছে না। কিন্তু পৃথিবীর এই যে দেখেন কটাক্ষ, মানে যে সে সাধনার ভিতরে আছে বা ইয়ের মধ্যে আছে, মানুষ কিন্তু এই স্পেস আপনাকে দিবে না, এই স্পেস আপনাকে করে নিতে হবে। এবং রবীন্দ্রনাথের সম্পর্কে এত কথা বলা হয় যে একটা কথা আছে না, জনপ্রিয় সোনার চামচ মুখে নিয়ে জন্ম, যে এরকম হলে আমরাও পারতাম। তো আসলে কি পারতাম? রবীন্দ্রনাথের সময় এরকম লোক তো অনেকেই ছিল। এবং আপনি এখন চিন্তা করেন যে আমি প্রচুর জায়গা দেশে ঘুরতে চাই এবং ভ্রমণটা একটা শখের মতো। তো যখন ঢাকা থেকে ফিরি বা অনেক লোক খুব বিস্ময়, এখানে গেলা এর মধ্যে একদিনের মধ্যে কিভাবে ঘুরে আসলা, ঠিক আছো তো তুমি? আমি বিস্ময়ে তাকায় থাকি আর ভাবি যে এখন ধরেন আর্জেন্টিনা যাওয়া এখনো কিন্তু আমাদের জন্য খুব একটা স্বাভাবিক ঘটনা না, অনেক দূর এবং কত কিছু ম্যানেজ করে যেতে হবে, অন্য একটা মহাদেশ। আপনি চিন্তা করেন রবীন্দ্রনাথ বুয়েন্স আয়ার্স যাচ্ছেন, কত আগে তিনি খোঁজ নিয়েছেন কিভাবে যাবেন, কত মাস জাহাজে থাকতে হবে এবং সেখানে কার বাসায় গিয়ে উঠবেন, কে তাকে রিসিভ করবে। আপনি দেখেন এখনই ঘটনাগুলো আপনি গুগল সার্চ করে গুগল মধ্যে কত কিছু পেয়ে যাচ্ছেন, কিন্তু তখন তাকে চিঠি দিয়ে ব্যবস্থা করতে হচ্ছে। এবং ওইখানে যাবেন, ওইখানে কোথায় এক্সিবিশন করবেন উনি তার ছবির, কোন কোন সাহিত্য আড্ডায় যাবেন, সেখান থেকে আবার আরেক দেশে যাবেন, তারপরে এই কত দিনের খাবার, কাপড় চোপড় এগুলো নিবেন জাহাজে, এত কিছু ম্যানেজ করে উনি যাচ্ছেন। সেই রবীন্দ্রনাথ ধরেন আর্জেন্টিনা গেলেন, আবার আমি প্রতিশোর গিয়েছি রবীন্দ্রনাথের ওই ইয়েতে, ওই নওগাঁ। আপনার এখনো এত ওখানে ব্যাঙ ডাকছে, সাপ চলে যাচ্ছে, এরকম হয়তো একটা মানে অন্ধকার হয়ে যায় সন্ধ্যা হলে। সেই প্রতিশোরে উনি তার ছেলে, পুত্রবধূ, তারপরে এদের সবাইকে নিয়ে যাচ্ছেন। ওরা কিভাবে থাকবে সেজন্য হচ্ছে যে জিনিস, মানে ঘরগুলো ঠিক করছেন উনি নিজে, যেন ছেলে পেলেরা এসে বিরক্ত না হয়। তো একই কথা চিন্তা আবার কুষ্টিয়ায় থেকে, মানে উনি যখন যাবেন ট্যাগর লজ উনি নিজেই করছেন, যে আসা যাওয়ার জন্য সুবিধা হয়, অপেক্ষা করার জন্য। তো এই যে মানুষটা ধরেন, এই রবীন্দ্রনাথ কি এইভাবেই উনি হয়ে গেছেন বা ইয়ে করছেন, মানে তার সাথে দৈন্যতার কি সম্পর্ক আমি জানি না। মানে এই আমরা শুধু ওইটার সৃষ্টিটা দেখি এবং তার জীবনকে আমরা ছকের মতো দেখি। এই ঘটনাগুলো নজরুলের জীবনগুলো দেখেন আমরা, কিন্তু এই ঘটনাগুলো হয়ে গেছে, এত সালে গ্রেপ্তার হয়েছে। তো এর মধ্যে যে দৈনন্দিন মানুষটা, সেই মানুষটা কিভাবে কাটিয়েছেন সেটা তো একটা বিষয়। বা জীবনানন্দের কথাও যদি ধরি, প্রত্যেকটা কবির ক্ষেত্রেই তো দৈন্যতার বিষয়গুলো বা দীনতার এই জায়গাগুলো যে আসে, আমার মনে হয় যে এটা আমরা পছন্দ করি, ভালোবাসি কবিকে ওইভাবে দেখতে। এবং আমি মনে করি যে খারাপ না তো, আমরা সবাই একটা কেজো মানুষ। কবিকে মানুষ ভাবতে চাচ্ছে যে কবি এরকম, কবি আমরা সবাই সুস্থ স্বাভাবিক, কবি একটু পাগল। তো এটা ভাবা তো খারাপ কিছু না। আমার মনে হয় যে এই আপনার আধার রাতের একলা পাগল, রবীন্দ্রনাথ যেটা বলছে, কবিকে যদি এরকম পৃথিবীর মানুষ ভাবে, এবং পৃথিবীর মানুষ ভাববে কি, পৃথিবীর সব মানুষের ভিতরেই কোনো না কোনো কবি সত্তা তো আছে। তো আমার মনে হয় যে মানুষ যে ভাবতেও ভালোবাসে, মানুষের ভিতরের এই কবি সত্তার কারণেই তার কিছুটা পাগলামি আছে। সমাজের কারণে তাকে স্বাভাবিক থাকতে হয়, তাকে সামাজিক মানুষ হিসেবে অভিনয় করতে হয়, তাকে অনেক চাতুরির সাথে অভিনয় করতে হয়। সেটার বাইরে তার ভিতরে যেই সত্তাটা কবি, সেই সত্তাটাই কিন্তু কবি অন্য কবিকে বা সমাজের যে পরিচিত কবি হিসেবে যে পরিচিত, তাকে পাগল ভাবতে বা তাকে ছিন্ন ভিন্ন একটা মানুষ ভাবতে ভালোবাসায়। আমি মনে করি সেটা কবির জন্য একটা উপার্জন, যে ভাবুক, তাকে পাগল যে ভাবছে এটা তার একটা আনন্দিত উপার্জন। ভাই আপনি যখন ভ্রমণ করেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোকেশনে যাচ্ছেন, বিভিন্ন মানুষের সাথে দেখা হচ্ছে বিভিন্ন জায়গায়, তো তখন আপনার আগ্রহের কেন্দ্রবিন্দুতে কোনটা থাকে? অনেকে মানুষ দেখতে পছন্দ করে, অনেকে হয়তো সভ্যতা, যে ওরা কি তৈরি করলো, ওদের মিউজিয়াম, ওদের মনুমেন্টস, কিংবা অনেকে সংস্কৃতি, যে ওদের যে কি ইভেন্টস গুলো হচ্ছে বা সেগুলোতে অংশগ্রহণ করার জন্য। আপনার আগ্রহের কেন্দ্রে কোনটা থাকে? একটা তো ইতিহাস তো অবশ্যই যাওয়ার, কিন্তু একই সাথে মানুষ যেটা বলেন, মানুষই আসলে অন্তহীন আগ্রহের বিষয়। এবং আমি উজবেকিস্তান গেলাম একবার, তো যাওয়ার আগে প্রচুর লোক খুব বিরোধিতা করলো, আর এটা উজবেকদের দেশ, এখানে কোথায় যাচ্ছ তুমি, মানে অন্য একটা কেন
পশ্চিমের কোনো দেশে যে গেলাম, তা আমি চিন্তা করলাম ইউরোপ আমেরিকায় তো সবাই যায়, যেতেই পারি আমি, কিন্তু উজবেকিস্তান, তাশখন্দ, সেই বাবু, তারপরে ধরেন এই তৈমুরলং, কত কিছু, এবং তাশখন্দ ফিল্ম ফেস্টিভ্যাল, কত কিছু। তো মানুষ যে প্রধান, এটার প্রমাণ হচ্ছে আমি যখন আপনার তাশখন্দ এয়ারপোর্টে আমরা মানে ল্যান্ড করলাম, আমার এই অদ্ভুত শুনশান এয়ারপোর্ট, রাতে মনে হচ্ছিল এই এয়ারপোর্টে সুচিত্রা সেন এসেছেন, সেখানে ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে, কত লাল বাহাদুর শাস্ত্রী, এখানে তাশখন্দ চুক্তি হয়েছে ভারত পাকিস্তান, কত কিছু। সেই ওই যে মানুষটা, তা আমি কোনো না কোনোভাবে আমি দেখছিলাম পৃথিবীতেই তো এখন আর সুচিত্রা সেন নেই, যে কোনো না কোনোভাবে কি এখানে সুচিত্রা সেনের মানে উপস্থিতি নেই। বা ধরেন তাশখন্দের ভিতরে যখন ঘুরছি, সবচেয়ে আমার শুধু অন্যান্য অনেক জায়গায়ও যখন গিয়েছি, তখন আমার মনে হয় যে এমন অনেক মানুষ পথের, যে মানুষটার সাথে আমার কখনোই আর দেখা হবে না, আবার দেখা হলে আমি হয়তো দেখাও হবে কিন্তু আমি চিহ্নিত করতে পারবো না যে ওই মানুষ, এই মানুষটাই সেটা। কিন্তু এইটা আমার কাছে একটা অপার আগ্রহের বিষয়, যে পৃথিবীতে একসাথে এত মানুষ আমরা শ্বাস নিচ্ছি, কিন্তু এদের অনেকের সাথে আর হয়তো আমার সেভাবে ইয়ে হবে না, কিন্তু এই আগ্রহের বিষয়টা এটা। তো সবচেয়ে মজার বিষয়, মা দিবসে আমি একবার লিখেছিলাম এই কথাটি, যে আমাদের একটা ধারণা থাকে যে এই মাতৃত্ব বলেন ভিতরে, যে ফাদার্স ডেতে বা মাদার্স ডেতে আমরা অনেক কিছু দেখি, তো চিরায় তো একটা নিজেদের জাতিগত বিষয় আমরা ভাবতে এটা পছন্দ করি, যে এইটা শুধু আমরাই হয়তো ভাবি, বা এরকম অনেক আমাদের কিন্তু একটা ব্যাপার আছে যে অন্যান্য দেশের এখানে হয়তো এই অনুভূতির জায়গাগুলো এরকম না, আমরা যেভাবে ভাবি। কিন্তু ধরেন এই যে মাতৃত্বের, মায়ের ভাষা যে সব জায়গায় একই রকম, একটা মানে গল্প আমি না বলে পারছি না। সেটা হচ্ছে চীনে আমরা গেলাম একবার, তো প্রচুর অনেক খাবার দাবার, অনেক কোনো কিছু আমি নিতে পারছি না সেই খাবারগুলো আর কি। তো এর মধ্যে এক জায়গায় একটা মানে রাউন্ড টেবিলে একটা কেক আমার খুব পছন্দ হয়েছে। তো লাঞ্চের সময় সবাই মাছ মাংস এগুলো খাচ্ছে, আমি একটা কেকই খেলাম। তো এর মধ্যে চীনা ভাষা থেকে রুশ ভাষায় অনুবাদ করেন, কিন্তু ইংরেজি বোঝেন না খুব একটা। তো উনি এরকম একজন অনুবাদক, ট্রান্সলেটর, উনি আমাকে দূর থেকে হয়তো দেখছিলেন। তো আমি 2-3টা পিঠা খেয়েছি, তারপর গাড়িতে চলে আমরা অন্য একটা বনাঞ্চলে চলে যাচ্ছি। বিকেলের দিকে আমার যে ইন্টারপ্রেটার লুনা, সে আমাকে বলছে যে পিয়াস, যদি তোমার কেকের প্রয়োজন হয় আমাকে বলবা। আমি বললাম যে কোন কেক? বললো যে দুপুরে কেক খাচ্ছি না। তাই আমি বললাম সেই কেক কোথা থেকে আসলো? তো সামনে থেকে গাড়ির ওই ভদ্রমহিলা, যে অনুবাদিকা চীনা থেকে আসে, উনি তাকিয়ে মৃদু হাসতেন, এবং এই ভাষাটা হচ্ছে মানে সেটার জন্য কোনো ভাষা জানার প্রয়োজন হয় না, রুশ ভাষাও জানার প্রয়োজন না, চীনা ভাষাও না, ইংরেজিও না, বা বাংলাও না। আমি বুঝলাম যে উনি সেখান থেকে খেয়াল করেছেন যে আমি অন্যরা তো লাঞ্চে সব খেয়েছে, আমি শুধু এই পিঠাটা খেয়েছি। উনি সেই কেক পিঠাটা একটা বক্সে করে লুনার কাছে দিয়ে দিয়েছে আমার ইন্টারপ্রেটার, যে আমাকে যেন দেয়া হয় আর কি। তা আমি তখন ভাবলাম যে কি আশ্চর্য, মানে এই যে বন্ধনহীন, সীমান্তহীন একটা ভাষা, মাতৃত্বের, ভালোবাসার, বন্ধুত্বের, এই ভাষাটা আমি কখনোই ভুলবো না। তো তা আমার সবসময় কেউ যখন কোনো জাতিকে আক্রমণ করে কথা বলে, সম্প্রদায়কে আক্রমণ করে কথা বলে, এবং আমরা কিন্তু অনেক জেনারেলাইজ করি, আরে ওরা এই জেলার লোক, এরা তো এরকমই হবে, এই দেশের মানুষ এরা তো এরকম হবে, সবসময় আমার এই জিনিসটা খুব, তখন আমার সেই ভদ্রমহিলার মুখ চোখে ভাসে যে না, কখনোই আমি একজন মানুষের আচরণ দিয়ে, একটা জাতির আচরণ দিয়ে কোনো কিছুকেই ব্যাখ্যা করতে পারবো না। এবং মানে এই যে ভালোবাসার এই ভাষা, সেটা আসলে শুধু কবি বা লেখক বলে নাই, প্রত্যেকটা মানুষেরই আসলে সেই ভাষার যে সাক্ষরতা অর্জন করা উচিত, সে ভাষায় শিক্ষিত হওয়া উচিত। আমার হয়তো অক্ষর জ্ঞান থাকতে পারে, হয়তো আমার অনেক পিএইচডি ডিগ্রি থাকতে পারে, কিন্তু এই ভাষায় যদি আমি কথা না বলতে পারি, এই ভাষায় যদি আমি সাড়া দিতে না পারি, রিসিভ করতে না পারি বা দিতে না পারি কাউকে, তাহলে জীবন ব্যর্থ। আসলে কবি হলেই কিংবা মানুষ হলে আমি আসলে ব্যর্থ, আমি এটা এই ভাষায় সাড়া দিতে না পারি। ভাই, আপনার কথার একটা সূত্র ধরে যদি বলি, অনুভূতির ব্যাপারটা যেটা বলছিলেন, আসলে কি মানুষের মনের মধ্যে সত্যিকারের কোনো শুদ্ধতম অনুভূতি বলে কিছু আছে, নাকি অনুভূতিগুলো আসলে বেড়ে ওঠার সময় আমাদের পরিবার, সমাজ এবং আমাদের যে সময়টা, এই সময় থেকে পাওয়া? হ্যাঁ, এটা কিছুটা তো বটেই এটা, কারণ আমি মনে করি যে কোনো কিছুই মৌলিক না আসলে, এটা আমার মনে করার বিষয় না, আসলেই হয়তো কোনো কিছু মৌলিক না, কারণ কোনো না কোনোভাবে নানান কিছুর মিশ্রণেই কিন্তু এই যে আমি লিখছি বা ভাবছি বা পৃথিবীর সব মানুষ যা করছে, কোনো কিছুই তো তার একক ইয়া না। এবং মানুষের এই জায়গায় আমি মনে করি যে মানুষ হিসেবে মানুষের কি বলে, মানুষের যে বৈশিষ্ট্যের জায়গা এটাই, যে অনেক কিছুর সংমিশ্রণ একটা মানুষ। এই মানুষের ভিতরে আজকের আমার ভিতরে আমার যে আগের 30 বছরের আমি, সেটা কি নাই? আমার প্রাক্তন আমিও তো আছি, সেটার সাথে আমার স্মৃতি আছে, আমার সত্তা আছে, আবার আগামীও আছে, আগামীর সম্ভাবনা আছে, অনিশ্চয়তা আছে। আবার চারপাশে এত যে দেখা মানুষ, তার কাছ থেকে আমার অনেক উপার্জন আছে,
অনেক রাগ ক্ষোভ, তারপরে সংগ্রাম, কত কিছুর মধ্য দিয়ে, বা ধরেন যে ইতিহাসের গল্পগুলো আমরা শুনি যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এসেছি, বা ভাষা আন্দোলন, এটা কোনো কিছুতে আমি দেখিনি বা আপনি দেখিনি, কিন্তু কোনো না কোনোভাবে বাহিত হয়ে পরম্পরাগতভাবে আমার ভিতরে চলে আসছে। সভ্যতারও অনেক কিছু এইভাবে আসছে। তো সুতরাং পরিবার, সমাজ, অনেক কিছু তো এভাবে আছেই। তারপরে আমি মনে করি যে শুদ্ধতম অলিক কিছু অনুভূতির কথাই হয়তো কবিতা বলে বা সাহিত্য বলে। না হলে আমি ভাবি ক্রোয়েটজার সোনাটার কথা ভাবেন, বা বনলতা সেনের কথা ভাবেন, বা পুতুল নাচের ইতিকথার কথা ভাবেন, এই যে আমি তো কখনো ভাবতেও পারি না যে শশী আর কুসুম কোনো বাস্তবের মানুষ না। যে যখন তাকে বলে যে টিলায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখবে না শশী, তারপরে ধরেন শরীর শরীর তোমার মন নাই কুসুম, এই যে সংলাপের বা জীবনানন্দ দাশের কবিতায় যে অনুভবগুলোর কথা আমরা, বা ওই দিনই পড়ছিলাম রুমির একটা যে বিয়ন্ড দ্য রাইট অ্যান্ড রং দেয়ার ইজ এ গার্ডেন, ওয়ান ডে আই উইল মিট ইউ দেয়ার। এই যে মানে অজানা একটা অলিক বাগান, যে বাগানে কারো না কারোর সাথে কে সে, কারোর সাথে আমার দেখা হবে, সেই দেখা হওয়ার অপেক্ষায় হয়তো আমরা বেঁচে থাকি। তো এই অনুভবের এই জায়গাগুলো আমি মনে করি যে কোনো জায়গায় যেটা বলা হয় যে মানে কবিতার প্রথম লাইনটি আসে প্রত্যাদিষ্ট হয়ে, তারপর এটি লেখা হয়ে যায়। মানে ওই যে প্রত্যাদিষ্ট হওয়া, সেই প্রত্যাদিষ্ট হওয়া কোনো ঐশ্বরিক বিষয় না, কিন্তু কোনো না কোনোভাবে শিল্পের এটাই হচ্ছে রহস্য আর কি। এবং আমি মনে করি যে এই মৌলিকতার কথা যে বললেন বা অনুভবের জায়গাতে বললেন, সেটার আসলে কবিতার ভিতরে বা শিল্পের মধ্যেই সেটা থাকে, এই রহস্যটা। ভাইয়া, আপনি তো বেশ অনেক জায়গায় গিয়েছেন, দেশি বিদেশি অনেক সাহিত্যিকদের সাথে আপনার মেলামেশা হয়েছে, চেনা পরিচয় হয়েছে, এবং অনেক সাহিত্য পুরস্কারও আপনার ঝুলিতে আছে। ছোটবেলায় যখন ভবিষ্যতের আপনাকে কল্পনা করতেন, সেই কল্পনা থেকে এখনকার বাস্তবতা মিল অমিল? খুব মানে প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। আমি সেদিনই ভাবছিলাম যে ছোটবেলা থেকে কিছু পড়তাম, যে জীবনী, কবিদের জীবনী থাকে না, সেখানে লেখা থাকে ছোটবেলা থেকেই তার প্রতিভার অনেক স্বাক্ষর পাওয়া যাচ্ছিল, তিনি এগোছিলেন। কিন্তু আমি এখন ভাবি, আমি জানি না আমার লেখা কিছু হয় কিনা, কিন্তু কথা হচ্ছে লিখি যে এটা তো সত্য। তো তখন আমি ভাবলাম যে আমার সাথে তো এটার আমি কোনো মিল পাই না। কারণ এমনও হয়েছে, আপনি শুনলে অবাক হবেন, যে আমার বাসায় হয়তো পত্রিকা আসতো, খুব ছোটবেলার এটা কথাও না, যে আমার ভাই পত্রিকা নিয়ে আসতো, তা আমি বাসায় অনেক কিছুকে আবর্জনার ঝুলি মনে করে দৈনিক পত্রিকাটাও আমি ফেলে দিতাম, যে এটা তো বাসায় আমার এটা উটকো জিনিস। তো সেই আমি ভাবি যে যখন ইউনিভার্সিটি থেকে বের হলাম, আপনারা জানেন যে ঢাকায় আমাদের যারা কি মেস জীবন, আমাদের সবারই একটা অভিন্ন অভিজ্ঞতা, যারা মেস জীবন আমরা যাপন করে এসেছি। আমি মনে করি যে অনেকে বলে যে এটা না হলে কারোর জীবন পূর্ণ না। আমি মনে করি যে মেস জীবন যদি কারোর অভিজ্ঞতা না থাকে, তার জীবন আসলে পূর্ণ না। যে একটা মহানগরে এসে মেস জীবনের অভিজ্ঞতা তাকে নিতে হবে। তো সেইখানে আমি যখন প্রতিটা জায়গায় হেনস্থার মুখোমুখি হইতে আমার এক গাদা বই নিয়ে, যে আমার অন্য রুমমেটরা হয়তো অনেক অন্য জিনিসপত্র সহজে বহনযোগ্য নিয়ে যে সবাই তাকিয়ে থাকতো এই উটকো কিছু জিনিসপত্র, এই বইগুলো নিয়ে। তো সেটা আমার কাছে তখন মনে হতো, এটা কি সেই আমি, যে বাসায় একটা দৈনিক পত্রিকা, কেউ আমি নতুন দৈনিক পত্রিকা আজকে নিয়ে আসে, সেটাকেও মানে ময়লার ঝুড়িতে ফেলে দিতাম, যে এটা একটা মনে হতো যে বাড়তি একটা জিনিস বাসায় আবর্জনা তৈরি করছে। তো সেটা অনেক কিছু আমার কাছে অদ্ভুতই লাগে, এবং এগুলো আসলে কোনো ব্যাখ্যা নাই। এবং আমি মনে করি অন্তত আমার ভেতরে এটার কোনো মিল নাই, যে ছোটবেলা থেকেই তার প্রতিভার স্বাক্ষর পাচ্ছে, এরকম কোনো প্রতিভার স্বাক্ষর আসলে আমি নিজের ক্ষেত্রে দেখি না। যে আমার কাছে এখন অবাকই লাগে যে কি করে কি হয়ে গেল, সেটা যে মহা কিছু হয়ে গেছে তা না। এই যে দুই লাইন লিখতে পারা বা লেখা বা লেখার বাসনা থাকা, সেটার কোনো পরম্পরা আমি খুঁজে পাই না আসলে। পরে তো সবাই, বহু লোক পড়ে, তারপরে মানে আপনার কি বলে পৃথিবীতে দলিল লেখকও আছে, আছে, প্রত্যেকেরই কোনো না কোনো কিছু লিখতে হয়। লেখা কোনটা কি হয়েছে, এবং আপনি লেখার বিষয় অদ্ভুত এমন একটা বিষয় জানেন, যে নোবেল পেয়েছে তাকেও যদি আরেকটা লোক বলে যে তোমার কিছু হয় না, তার কি কিছু বলার কিছু আছে? এটা কিন্তু গণিত বা মানে বৈজ্ঞানিক কোনো সমীকরণ না, যে স্বতঃসিদ্ধ কোনো বিষয়। কারোরই যদি ধরেন একটা বিখ্যাত কবিতা আপনি বললেন যে এটা কিছুই হয় নাই, ওই লোক কিন্তু আপনাকে মারতে ধরতে পারবে না, যে কেন বললা কিছু হয় নাই, এটা তো হয়েছে। এই বাটখারা বা এই মানদণ্ড কিন্তু শিল্পের নাই। আবার কেন ভালো লাগলো তার, যে অসম্ভব ভালো লাগলো আমার একটা কবিতা, হয়তো আপনি বাতিল করে দিলেন যে কিছুই হয় নাই, এটা একটা যাচ্ছে তাই হয়েছে। এটা যদি একজনের মনে হয় যে এটা চরম কবিতা বা এর চেয়ে ভালো আর কিছু হয় না, তাকেও কিন্তু আপনি গিয়ে মানে জবরদস্তি করতে পারেন না, কেন ভালো লাগলো বুঝাই বল বা এরকম। তো এই শিল্পের এই রহস্যের জায়গাটা আমার কাছে ভালো লাগে। আর নিজের ক্ষেত্রে তো এই রহস্যটা আছেই। আমার মনে হয় যে আমার ক্ষেত্রে আসলে এরকম কোনো পরম্পরা নেই, আমি নিজে বুঝে উঠতে পারি না কিভাবে। আপনি তো নিজে ইতিহাসের ছাত্র, এবং
বঙ্গবন্ধুকে নিয়ে আপনার যে বইটা সম্পাদিত, যে জয় বাংলা, তার ভূমিকা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখে দিয়েছেন। তো ইতিহাস নিয়ে হচ্ছে আপনার কি করার ইচ্ছে আছে, আমাদের ইতিহাস নিয়ে যদি বলি? না, ইতিহাস নিয়ে আমার ধরেন ওই যে অনেককে বলে না যে খুব তার আগ্রহ এটাতে বিশ্ববিদ্যালয়ে পড়লেন, আমি যেটা আগে বললাম আমারও আসলে ওই যে অনেক সময় থাকে না, গত্যন্তর থাকে না, তখন একটা বিষয়ে পড়তে হয়, তো পড়তে হয়েছে ওইভাবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে। এবং কথা হয়েছে তারপর সাল তারিখ কখনোই আমার ওইভাবে মনে থাকে না, এবং ক্লাসগুলো যে খুব এনজয় করেছি তাও না। এক সময় দেখা গেছে এমন যে ক্লাসের ফাঁকে ওই রকম না যে ক্লাস ফাঁকি দিয়ে কবিতা লিখছি, এরকম ভাবে কখনোই ছিল না, কিন্তু কোনো না কোনো চরিত্র হয়তো ভালো লেগে গেল। একবার এক মানে শিক্ষক পড়াচ্ছেন ক্লাসে, জাহাঙ্গীরে আমাদের ক্লাসে প্রচন্ড মানে ঘরবাক্ত ক্লাস 2 থেকে 3 ঘন্টা, এবং স্যারের ধারণা ছিল যে ইতিহাসের সব পাহাড় পর্বত মানে একদিনে তো বুঝিয়ে ফেলবেন। তো উনি বলছিলেন যে দিগ্বিজয়ী যে আলেকজান্ডারের এক স্ত্রীর নাম রোকসানা। তখন আমার মনে হচ্ছে যে আমি কবিতা লিখছি, মানে কবিতার একটা 2টা লাইন চলে আসলো, ইতিহাস ক্লাস আমাকে একটি ক্লান্ত দুপুর, এবং এই শিক্ষা এই জ্ঞান তথ্য উপহার দিল যে আলেকজান্ডারের বিভিন্ন নাম রোকসানা বটে। তো আমার কাছে মনে হলো যে আমাকে দিয়ে ইতিহাসের মানে তখন একটা সময় যখন বন্ধুরা খুব নাক সিটকাতো, কাছের বন্ধুরা, তারা হয়তো আমাকে শুনিয়ে এমন মানে ভারী ভারী সাবজেক্টের কথা বলতো যে তারা এইসব সাবজেক্টে পড়ে, তখন আমি খুঁজে খুঁজে বের করতাম যে ইতিহাসের কারা বিখ্যাত লোক আছে যারা ইতিহাসে পড়েছে, যেমন মোহাম্মদ হাবিবুর রহমান বা মুনতাসির মামুন, বা ধরেন আরো বিখ্যাত যারা ইতিহাসে কোনো না কোনো ভাবে ইতিহাসেরই ছিলেন। তো এগুলো বলে একটা আত্মপ্রসাদ লাভ করতাম যে আমিও একেবারে এলেবেলে। আর ইতিহাস তো অনেক মানে বিশাল একটা বিষয়, ইতিহাসেরই অংশ আমরা। কিন্তু আমার ব্যক্তিগতভাবে ইতিহাসের অংশ হয়ে যাওয়া ছাড়া মানে পঞ্চভূতে মিলিয়ে যাওয়া সবই তো আমাদের ইতিহাসের অংশ। মানে মানব জাতির সব ইতিহাস, সভ্যতার বিবর্তন বলেন, ধ্বংস বলেন, তো সবকিছুর মতো আমিও তো ইতিহাসের একটা উপাদান। এছাড়া ইতিহাসে আমার অবদান রাখবার মতো আর কিছু আছে বলে আমার মনে হয় না। ভাইয়ার তো ফিল্ম মেকিং নিয়েও আগ্রহ আছে, ওই দিকটা নিয়ে যদি আমাদের বলেন। ফিল্ম মেকিং বলতে মানে আমার মাঝে মধ্যে কিছু গল্পও লিখেছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি একজন ওই অর্থে শৌখিন গল্পকার। একবার একটা গল্প লিখে ফেললাম, যদিও একজন কবি গল্পের চরিত্র, নগর ঢাকায় জনৈক জীবনানন্দ। তো ওই গল্প লেখার পর 2জন মানে পরিচালক আমার সাথে যোগাযোগ করলেন, পরে একজন আশুতোষ সুজন একটি টেলি ছবি বানালেন নগর ঢাকায় জনৈক জীবনানন্দ নামে। তারপরে আরো একটি গল্প রিমঝিম মাংস বিতান, ওই যে কালিয়া কলমের গল্প সংখ্যায় বের হওয়ার পর একজন তার মানে ফিল্ম মেকিং এর একটি পরীক্ষা হিসেবে, পরীক্ষামূলক প্রযোজনা হিসেবে একটি শর্ট ফিল্ম বানালেন। এবং আমার জন্য এটা একটা আশ্চর্যের ব্যাপার যে আমি একজন শখের বসে লেখা গল্প, 2টা গল্পই তো সেই আমার ঠিক যে বানানোর সেই দক্ষতা তো আমার নাই, আগ্রহ তো সবারই থাকে, কিন্তু ফিল্ম নিয়ে লিখতে ভালোবাসি। যেমন কোভিডের সময়টা যখন বসে আছি, সবসময় তো আর কবিতার মানে লেখার ইয়া হয় না, যখন অবসর সময়টা থাকে তখন একজন আমাকে ওই যে আপনার প্রচুর মুভি দেখতাম, কথা বলতাম, তো এক বন্ধু বললো যখন বলছো এগুলো লিখে ফেলতে পারো। তখন ফিল্ম রিভিউর একটা গ্রুপে প্রথম আব্বাস কিয়ারোস্তামির থ্রু দ্য অলিভ ট্রিজ ওই মুভিটা এক বিকেলে দেখলাম, এবং আমার মনে হলো যে আমার সামনে এরকম অলিভ ট্রিজের ভিতরে এই যে যদি মুভিটা দেখবেন যে ছেলেটা দৌড়াচ্ছে প্রেম প্রত্যাশা নিয়ে মেয়েটার পেছনে, এবং মেয়েটা যে প্রত্যাখ্যান করছে তাও না, বা গ্রহণ করছে তাও না, এই যে অন্তহীন দৌড়ানো, আমার কাছে মনে হলো ফিল্মের অদ্ভুত একটা ভাষা। মানে কিভাবে যে এটাকে আপনি গতিহীনও বলতে পারবেন না, গতিশীলও বলতে পারবেন না, কিন্তু মনে হলো দিস ইজ সামথিং মিস্ট্রি। তো আমার কাছে এই কুহকটা এত অদ্ভুত লাগলো, মনে হলো যে অনেককে জানানো দরকার এই বিষয়টা। অনেকে জানে, অনেকে লিখেছে। তারপর লিখতে লিখতে অনেকগুলো লেখা হয়ে গেল, তারপর অনেক মুভি নিয়ে লিখলাম, এবং মুভির ব্যাপারে আমার যখন লিখলাম কয়েকজন খুব মানে আমাদের আপনি দেখবেন যে রুচির কিছু বাটখারা আছে, মনে যে আরে আপনি এই মুভিটা নিয়ে লিখলেন, মানে এটার ভিতরে অশ্লীলতা এরকম, কিন্তু আমার কাছে এগুলো খুব অদ্ভুত ইয়ে মনে হয়েছে। আমরা তো সবকিছুরই ভোক্তা। শক্তি চট্টোপাধ্যায় বলছিলেন যে আমরা সবসময় তো সন্দেশ খাই না, আমাদের মাঝে মাঝে কাদাতেও পা পড়ে, অনেক কিছু পড়ে, আমি অনেক সময় গালও দেই, স্ল্যাংও ইউজ করি, এগুলো কি লেখায় আসবে না? এগুলো কি আমার শিল্পের ভিতরে আসবে না? তো আমি মনে করি যে মুভির ক্ষেত্রেও আমি সব কিছুই দেখতে পছন্দ করি, সব ধরনের মুভি, তো সেগুলো নিয়ে লিখেছি, পরে একটা বইও হয়েছে আমার সিনেমাঘর নামে। তো এখন সবচেয়ে মজা লেগেছে যে যখন রেগুলার হচ্ছে অনেক ফিল্ম মেকার বা অনেক তারা অনেক আমাকে ফিল্ম পাঠাতে থাকলে আমার মনে হলো যে আমি হয়তো এটা নিয়ে লিখতে পারি, তখন আমার কাছে এটা একটা মানে ইয়েই মনে হলো আর কি, বাহাদুরি নিজের কাছে মনে হলো যে যাই হোক আমি নিজে ফিল্ম মেকিং করলাম না, অনেকে মনে করছে যে আমার। তো সবচেয়ে ভালো লেগেছে অনেকে 2টা লেখা পড়ে বলেছে যে ফিল্মটা যখন দেখেছি একরকম, এই লেখাটা পড়ার পর আবার দেখলাম তখন আরেক রকম মনে হচ্ছে। তখন আমার মনে হলো যে না,
এখানে হয়তো কিছু না কিছু একটু যোগ করতে পেরেছি। ভাইয়া যে কোভিডের কথা বলছিলেন, হুম। এটা তো আমাদের সবার জন্যই একটা সংকটের সময় গিয়েছে। তো অনেকে বলে থাকেন যে সংকটের সময় শক্তিশালী সাহিত্যিক তৈরি করে। এই কথাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা তো অবশ্যই মানে ডেকে সংকটে নিয়ে সাহিত্য সৃষ্টি করে সেটা তো আর হবে না, কোনো না কোনো ভাবে, এবং এগুলো তো কোনো পরিকল্পিত বিষয় না। এবং অনেক সময় দেখেন এই যে স্বাধীনতা তুমি কবিতা, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, শামসুর রহমানের আত্মজীবনী তো আছেই যে কোন সিচুয়েশনে উনি মাকে ফেলে চলে যেতে পারছেন না, কিন্তু আমি গেছি কিছুদিন আগে সেই রায়পুরা, সেই পুকুরের সামনে উনি যেই বলা হয় যে মধ্য দুপুরে পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার, তো এই জিনিসগুলো তো হয়তো কবিতা লেখার আগ মুহূর্ত পর্যন্ত উনি জানতেন না, কিন্তু এই পরিস্থিতি তো মানুষকে সেই রকম ইয়েতে বাধ্য। বা আনা ফ্রাঙ্কের কথা বলেন, আনা ফ্রাঙ্কের ডায়েরি যখন আমি পড়ছিলাম তখন আমি নিজের ওই যে বললাম যে একটা রুমে আমি পরীক্ষার পড়ার জন্য বাসা থেকে একটা আলাদা রুম দেওয়া হয়েছিল, তো সেই ছোট্ট রুমটাতে বসে ভাবছিলাম যে এইটাই তো সেই, আমার কাছে মনে হচ্ছিল যে এইটাই সেই পাতালের, যদি আমার অবস্থানটা সেই জায়গায় হয় কীরকম হয়, এবং নিশ্চিত মৃত্যু, সে মাটি থেকে নিচে বাংকারে হয়তো আছে, অজানা একটা গন্তব্য, তার মাঝে এই ডায়েরিতে লিখে চলছে পৃথিবীর কথা, ভালোবাসার কথা। তো এইটা কি সংকট না হলে আনা ফ্রাঙ্ক ধরেন যদি বেঁচেও থাকতো এখন তো আর থাকতো না, কিন্তু আনা ফ্রাঙ্ক হয়তো একটা স্বাভাবিক মানুষ হিসেবে চলে যেত। কিন্তু সেই সংকটের সময় আমি বলছি না যে তার ওইভাবে না হওয়াটাই তো আমাদের কাম্য ছিল, পৃথিবীতে এইরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মরে গেল সেটা না, কিন্তু এই যে একজন আনা ফ্রাঙ্ককে কিন্তু আমাদের সবসময় সঙ্গী হয়ে থাকবে। সেই যে এখন আমরা তার বাড়ি কোথায় সেটা দেখতে যাচ্ছি, সে ডায়েরির উপর কত গবেষণা হচ্ছে, বা ধরেন সংকটের ভিতরে মানুষ ওই যে নতুন অভিজ্ঞতায় তো জারিত হয়, এই অভিজ্ঞতার জন্ম তো আর মানুষের হতো না। একটা সময় এমন গিয়েছে যে আমার কত আমাদের প্রিয় মানুষ যে প্রতিদিন তাদের সাথে দেখা হচ্ছে, তারা মারা যাচ্ছে, আমি চাচ্ছি তারপরও শেষ দর্শন বা দেখা করতে পারছি না। এই যে এই জায়গাগুলো, এই অভিজ্ঞতা তো মানুষের ছিল না, এবং বলা হয় যে শতাব্দীতে একটা অভিজ্ঞতা হয়, আমরা কোনো না কোনোভাবে সেই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। কিন্তু আবার অনেক এইরকম উপলব্ধির কবিতাও তো আমাদের ভিতরে এসেছে যে এত অভিজ্ঞতার আমাদের দরকার নেই, যে মানুষকে এইরকম বিচ্ছিন্ন আমরা সবসময় শুনেছি যে কাছে থাকুক, সবাই কাছে থাকে যেন, এবং রোগ সজ্জায় জীবনানন্দ যেমন প্রত্যাশা করেছেন কমলা লেবু নিয়ে কেউ হাজির হোক। দেখেন যে যেখানে ভালো থাকার জন্য দূরে থাকার কথা বলা হচ্ছে, এই অভিজ্ঞতা তো মানব ইতিহাসে ছিল না। তো এই মধ্যেও কিন্তু মানুষ কবিতা লিখেছে, এর মধ্যেও মানুষ ছবি এঁকেছে, ছবি বানিয়েছে, তারপর উপন্যাস লিখেছে, গল্প লিখেছে, প্রত্যাশা করেছে, এবং শেষ পর্যন্ত ওই যে নাজিম হিকমতের ওই কথাটাই মনে হয় যে দুঃসময় থেকে সুসময় মানুষ একদিন পৌঁছে দেবে মানুষকে। আমার সবসময় মনে হচ্ছে যখন দেখেছি মধুর ক্যান্টিনের পাশে মানুষের পাশাপাশি এই যে কুকুররা, যখন মানুষের খাবার নিয়ে প্রাণান্তকর অবস্থা, কুকুররা বেওয়ারিশ অনেক কুকুর ঘুরে বেড়াচ্ছে, ওই কুকুরদের খাবারের জন্য ছেলেপেলেরা চাঁদা তুলে ব্যবস্থা করছে, তখন আমার মনে হচ্ছিল যে এটাই তো সময়ের শ্রেষ্ঠ কবিতা, যে মানুষ ভুলে যায়নি, মানুষ আসলে শেষ পর্যন্ত মানুষের ভিতরে যে এই আমরা বলি মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এই কথা এখন অচল, কিন্তু আমি বলি যে না, অবশ্যই মানুষের প্রতি বিশ্বাস রাখতে হবে। এবং যখন আমি এই দৃশ্যটা কল্পনা করি যে মানুষ একটা ক্ষুধার্ত মানুষের চোখের পাশাপাশি একজন ক্ষুধার্ত কুকুর বা ক্ষুধার্ত জীবজন্তুর কথাও ভাবছে, তার চোখের ভাষাও বুঝে নিচ্ছে ব্যবস্থা করছে, তখন মনে হয় যে না, মানুষের ভিতরে এই অনিবার্য কবিতা নিয়েই মানুষ আসলে বেঁচে থাকবে। এই জন্যই পৃথিবীটা এত বছর পরও এত সুন্দর, এজন্যই আসলে ঘুমিয়ে যাওয়ার পরও আমরা প্রতিদিন আবার নতুন করে চোখ মিলে। আমরা কিন্তু একটা প্রতারণাও নিজের সাথে করি, সবসময় বলি এই জীবন আর কি করব, এই জীবন রাখবো না, এটা আসলে কোনো জীবন না, এটা না, তারপরেও আবার কিন্তু প্রতি রাতে চোখ বুজে সকালবেলা প্রত্যাশা করি, চোখ ফুটে আবার ওই পৃথিবীকে দেখার প্রত্যাশাই কিন্তু করি। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে মানুষের ভিতরের যে অন্তহীন কবিতা, কবিতার শক্তি বা কবিতার লাবণ্য বা কবিতার ঘ্রাণ আমার কাছে এই জন্যই কিন্তু এত প্রিয়, যে আমি মনে করি যে মানুষের ভিতরে যে অনিবার্য বা অন্তহীন কবিতা, সেই কবিতাটার জন্যই কিন্তু মানুষ প্রতিদিন আবারও চোখ বুজে, আবারও চোখ মেলে এই কবিতাময় পৃথিবীর সাক্ষাৎ পেতে বা দেখা পেতে। ভাইয়া, আপনার কর্মজীবনকে কেমন উপভোগ করছেন আর জীবনকে কেমন উপভোগ করছেন? জটিল প্রশ্ন, আবার মানে একটা প্রশ্ন যে এটা আসবেই কোনো না কোনো ভাবে, যে আমাদের সব কিছু কাজের মধ্যেই তো এগুলো একটা অনিবার্য হয়ে আসে। তো আমি শুধু একটা মানে কথা ধরতে চাই, যখন আমি বাংলা একাডেমিতে কাজে যোগ দেই, একটা সময় মানে যখন কুমিল্লায় ছিলাম, আসতে পারতাম না বইমেলায়, প্রতিদিন নিউজ দেখতাম যে আজকে আমি ভাবতাম কেউ যদি আমার জন্য এই বইটা নিয়ে আসতো। যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম,
তখন আমি মনে হয় একদিন ঝড় বৃষ্টির জন্য বন্ধ হয়েছে, ওই যে শোধ নেয়ার জন্য মনে হয় যে আমি আসতে পারতাম না কখনো। প্রতিদিনই একেবারে মেলার শুরুর দর্শনার্থী ছিলাম আমি, বোধহয় সব শেষ হওয়ার পর যেতাম। তারপরে একটা সময় মানে জনসংযোগ বিভাগের কাজ আসলো, কেউ না আসলেও আমাকে আসতে হবে, এবং একটা সময় তখন মনে হতো আজকে যদি একটু ছুটি পেতাম। তখন আমার মনে হতো যেই বই মেলায় আসার জন্য এত কিছু করতাম, তখন মনে হতো যে না এখন আমাকে সেটাই, এটা আসলে জীবনেরই অনিবার্য একটা ইয়া। তো একটা জিনিস বলি যে কোনো না কোনোভাবে যে কবিতার পেশা একসাথে মিলেমিশে যায়। প্রথম যখন আমি করেছি, একদিন একটা অনুষ্ঠানে ফরিদা পারভিন আপা গান গাইতে আসছেন, তো আমার সবাই গান শুনছে কিন্তু আমার সাথে সাথে আবার নোট রাখতে হচ্ছে যেহেতু নিউজ পাঠাতে হবে। তো ফরিদা পারভিন তখন খাঁচার ভেতর অচিন পাখি ওই গান শুরু করছেন। তো তখন আমার একটা কবিতা মানে অতি অটোমেটিকলি চলে আসলো, এবং আমি লিখলাম এরকম আর কি, কবিতাটা স্মৃতি থেকে আমি পড়ছি এরকম। তখন বুঝতে পারবেন যে জীবন আর পেশার এটা কি। অফিস আদেশে অপার হয়ে বসে আছি কালচারাল নোট লিখতে, হঠাৎ ফরিদা পারভিন খাঁচার ভেতর অচিন পাখি বললেন খাঁচা ছেড়ে বেরিয়ে আয় রে বোকা। আমি বলি খাঁচায় না বসে থাকলে মাস শেষে বেতন নামক অচিন পাখি মিলবে কেমন করে। তো ওইটা কোনো না কোনোভাবে আসলে জীবনানন্দের পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরির কথা মনে রেখো। আমি মনে করি যে যেটা একটু আগে আমরা বললাম অভিজ্ঞতা, সবটাই হয়তো অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কবিতায় সঞ্চার করতেই হয়তো মানে আমরা চির অভিজ্ঞতার মুখোমুখি হব। এবং এটা শুধু কবিতার জন্য না, সব শিল্পের জন্যই সমান সত্য। এবং আমি মনে করি যে কৃষক যে ধান উৎপাদন করছে, আমি সবসময় এটা ভাবি যে যখন একটু কিছু করে ক্লান্ত হয়ে যায়, মনে করি যে মানে আমি সবচেয়ে বিপন্ন পেশাগত দিক থেকে। আমরা সবাই কিন্তু তাই ভাবি, সমস্ত সুযোগ সুবিধা সত্ত্বেও, বিশেষ করে আমরা নগরের মানুষরা। সেইটা আমি ভাবি প্রচণ্ড গরমে যখন হাঁপিয়ে উঠি, কিছুটা গরমেই নগরে, তখন আমি ভাবি যে এই কুড়িগ্রামের কৃষক, সেই একজন শ্রমিক, সে যখন তার শ্রেষ্ঠ ছন্দ, তার ধানের ছন্দ, তার মানে তার শস্য, সেই শস্যের যে ছন্দ বা শ্রমিকের যে কাজের ভিতরে যে ছন্দ, এই ছন্দর কতটুকু আমি আমার কবিতায় আনতে পারি। এটা আসলে বললে মনে হয় যে শিল্পের একটা কথাই বলছি, কিন্তু আসলেই কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি যে এর চেয়ে বড় শিল্প বা ইয়া তো আর কিছু হয় না। তো সুতরাং ওই কিছু মনে করলে তখন মনে হয় যে আমাদের পেশাগতভাবে আমাদের অনেক অপ্রাপ্তি, ক্ষোভ, অনেক কিছু বা শিল্পের সাথে দ্বৈরথ, এগুলো কিছুই আসলে কিছু মনে হয় না। যে আমরা আসলে যে যেখান থেকে অবস্থান করি শিল্পের ভিতরে, ওই নতুন নতুন অভিজ্ঞতাগুলো কিন্তু যে একজন কবি বা লেখক এটা পেশায় থাকেন, তার পেশার কোনো না কোনো বিষয় কিন্তু বাংলা কবিতায় যোগ হয়ে যাচ্ছে। আপনি নিজে হয়তো জানতেও পারবেন না যে অফিসে তার হয়তো এরকম একটা কাজের মুখোমুখি হতে হয়েছে বা এটা, সেটা কোনো না কোনোভাবে হয়তো বিমূর্তভাবে অথবা মূর্তভাবে চলে আসছে। তো নিশ্চয়ই জীবনানন্দের হাওড়া গার্লস কলেজ বা অন্য কোথায় এমন কোনো অভিজ্ঞতা হয়েছে, বা উনি ইয়াতে ছিলেন আপনার বাগেরহাট পিসি কলেজে, আরও দিল্লির রাম জোশ কলেজে, ওই অভিজ্ঞতা না হলে হয়তো এই লাইনটা আসতো না, পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি। তো পেশা তো একটা এরকম লাইনেরও জন্ম দিয়েছে, ওইটা যদি ভাবি যে পেশাগত মিস ফিটনেস এরকম একটা লাইনেরও তো জন্ম দিয়েছে। ভাইয়া বর্তমানে কি নিয়ে কাজ করছেন? সামনে আপনার কাছ থেকে আমরা কি উপহার পেতে যাচ্ছি? বর্তমানে আমি মনে করি প্রত্যেকটা বর্তমানে মানুষ ভবিষ্যতের কাজই করে, যে কোনো মানুষই। তো এই মুহূর্তই, এবং ওই দিন রাস্তায় চলতে হতে হঠাৎ একটা লাইন আমার মাথায় আসলো যে মুহূর্তই মহাকাল। আসলেই তাই, এই মুহূর্ত যা করছি সেটাই ইতিহাস হয়ে যাচ্ছে, সেটাই মহাকালের অংশ হয়ে যাচ্ছে। এটা নিয়েই আমরা আবার আগামীকাল নস্টালজিয়া ভোগ করবো, যে গতকাল এখানে বসে আড্ডা দিচ্ছিলাম, গল্পগ্রাফি করছিলাম, এরকম হচ্ছিল। তো বিশেষ কিছু যে করছি তা না, এখন কবিতাই লিখছি বা চেষ্টা করছি। এখন যেটা চেষ্টা করি, গত এক বছর মানে আমার যে সবশেষ যে দুইটা বই বেরোলো, অফ টপিক আর এইসব মকারি, তো আমি দেখার চেষ্টা করছি। অনেক দিন এক ধরনের লিখেছি যে প্রতিদিন লোকাল বাসে যাতায়াত করি, একটা সময় বাসে বই পড়তে পড়তে আসতাম বা হেডফোন লাগিয়ে মুভি দেখতে গেছি। এখন আমি এগুলো সব বাদ দিয়েছি। আমি চিন্তা করছি এই যে চলাফেরার এই মেট্রোপলিটনে আমরা আছি, অদ্ভুতভাবে বেঁচে আছি, এবং প্রতিদিন যখন আমি বাসে উঠি, মানুষ যখন যুদ্ধ করে, এবং আপনার ধরেন একটা সময় ঢাকায় নতুন এসে কিভাবে এত লোককে ঠেলে নামবো সেটা বুঝতে পারতাম না। আর এখন মনে হয় যে 100 লোক থাকলেও থেকে ঠেলে আমি নেমে যেতে পারবো যথাযথ। এই যে অর্জন করা, এটা মানুষ হিসেবে আমার এই নগরে বাস করার যে অভিজ্ঞতা, এটার সাথে প্রতিদিনই আরো নতুন নতুন অভিজ্ঞতা যুক্ত হয়।
আপনার পাশের যে যাত্রী পরের দিন তার সাথে আপনার দেখা হবে না, তার যে কথা বা পরে আমি চিন্তা করি যে কখনো এই অভিজ্ঞতাগুলো মিস করা যাবে না। এবং আমি একা আমার পক্ষে সম্ভব না মহাপৃথিবীর অভিজ্ঞতা নেই, আমি যেখানে চলাফেরা করছি আমি যেখানে বাস করছি সেটার অভিজ্ঞতাই আসলে কোনো না কোনোভাবে মহাবিশ্বের অভিজ্ঞতা। তো এখনকার লেখাগুলোতে আমি চেষ্টা করি যে মানে অন্তত এই চলাফেরার যে ছন্দ, প্রতিদিন আমার যে বসবাসের ছন্দ, প্রতিদিন যে আমার যে সংগ্রামের ছন্দ, বা প্রতিদিন আমার হিপোক্রেসি, আমার স্যাক্রিফাইস, সব কিছু মিলেই তো আমি তো সন্ত না, মানে দেবতা না। তো ওই মানুষটা মানে আপনার খোল চামড়াহীন ভাবে ওই মানুষটাকে কতটুকু আনা যায় লেখায়, সেই চেষ্টাটা করি। জানি না কতটুকু হবে, কিন্তু সবসময়ই চেষ্টা করি যে ওইটা সাথে সাথেই লিখে ফেলতে। এবং ওই এখন যেহেতু মানে ফোনে সেই কাজটা সারা যায়, তাৎক্ষণিকভাবে ওই ইয়েটা লিখে এক সময় মনে হয় খুব এডিট করায় বিশ্বাস করতাম যে কবিতাটা শেষ পর্যন্ত কতটুকু বইয়ে যাওয়ার আগ পর্যন্ত ভালো হয়। কিন্তু আমি মনে করি কি, এখন মনে করি যে ওই মুহূর্তে যখন ওই জিনিসটা জন্ম হলো, হয়তো কিছু এলোমেলো লাইন বা কিছু শব্দ হলো, কিন্তু ওই আমিটা তো আর এডিট করা আমিটা নাই। আমরা আসলে এইভাবে কিন্তু নিজেকে কি এডিট করি, কিন্তু প্রতিদিন নিজের কাছেও নিজে কিন্তু এডিটেড আমি উপস্থাপিত হই। আয়নার সামনে যেই মানুষটা বা দিন শেষে আমি যে মানুষটা দাঁড়াই, এটা কিন্তু অনেক এডিটেড আমির সংকলন। আমি চেষ্টা করি যে মানে এখন আমার চেষ্টা হচ্ছে বা ভাবনা হচ্ছে যে এডিটহীন, সম্পাদনাহীন আমি, সেই সম্পাদনাহীন আমিটা যেন আমার কবিতায় আমি রাখতে পারি বা উপস্থাপন করতে পারি। চমৎকারভাবে বলেছেন ভাইয়া। আসলে মানে কথার মধ্যে অনেকগুলো দিক উঠে এসেছে। তো তখন আমার মনের মধ্যে একটা প্রশ্নের উদয় হলো, যদি আপনাকে একটা সুযোগ দেওয়া হতো যে পৃথিবীর ইতিহাসের যে কোনো সময়ে আপনি চলে যেতে পারবেন, তাহলে কি অতীতে যেতে চাইতেন নাকি ভবিষ্যতে? অতীতে তো অবশ্যই, অতীতেই যেতে চাইতাম আমার মনে হয়। ভবিষ্যৎ তো অনিশ্চয়তা, সেটার ভিতরে একটা কুহক আছে, রহস্য আছে। আবার আমি মনে করি যে যাপিত সময়ের ভিতরে যে কুহক বা রহস্য ছিল, সেটাকে একবার গিয়ে আমি দেখে আসতে চাই। যে এখন বসে বসে স্মৃতিতে বা ইয়ে করতে যতটুকু ভাবি, এবং সবকিছুকে আসলে তেমনই ছিল, বা গেলে কেউ রকমই দেখতে পাবো। এবং সবচেয়ে সেই জন্য যেটা বললাম যে মানুষের মুখ তাড়িয়ে বেড়ায়, হারিয়ে যাওয়া মানুষ এখন তো অতি সহজে খুঁজে পেয়ে যাচ্ছে, কিন্তু এমন তো অনেকে ছিল যাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি, যাদেরকে যে সেই মানুষগুলো ঠিক এই অবস্থানে আছে কিনা সেগুলো একটু খুঁজে আসতে চাই, একটু দেখে আসতে চাই। কিন্তু সেখানে অবশ্যই সেই হারিয়ে যাওয়া মানুষগুলো, প্রিয় মানুষগুলো থাকতে হবে। প্রিয় সময়টা তো অবশ্যই যদি স্থির থাকে সেখানে, অবশ্যই দেখে আসতে চাই যে আমার জিলা স্কুলের ক্লাস 7-এর সেই বেঞ্চে যেই বসতাম, সেই জায়গাটা কেমন আছে, ঠিক সেই সময়টা সহ। তারপর আমার যে ফেলে আসা গলি, ফেলে আসা রাস্তা আমার শহরের, এবং ফেলে আসা মুখ, আমার হারিয়ে যাওয়া, চলে যাওয়া বাবা, আমার বন্ধু, যাদেরকে আর কখনোই, যাদের সাথে আর দেখা হয়নি, সেইগুলোর সাথে দেখা না হয়ে, সেই মানুষের সাথে দেখা না হয়ে, মানে কোনো সোনালী ভবিষ্যতে চলে যাওয়া আমার কাছে স্বার্থপরতা ছাড়া আর কিছু না। অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা একদম সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমাদের পাঠকদের উদ্দেশ্যে কিছু। পাঠকদের উদ্দেশ্যে বলা, আসলে আমি ওই যেটা বুদ্ধেরই এটাই মনে হয়, কথাটা সবসময় নিজের কাছে মনে হয় যে আত্মনং দীপং, নিজেই নিজের প্রদীপ হোক। এটা ছাড়া আসলে বলার কিছু নেই। কোনো আলোর গল্পই আসলে অসমাপ্ত যদি নিজের অন্তর্দীপ জ্বালানোর চেষ্টা না করা যায়। তো সেটাই আসলে আত্মনং দীপং, নিজেই নিজের প্রদীপ হও, এটাই আসলে সবার উদ্দেশ্যে বলা। প্রিয় পাঠক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন কবি পিয়াস মজিদ। আমরা সবার পক্ষ থেকে ভাইয়াকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে এই সময়টুকু কাটানোর জন্য, এবং আপনাদেরকেও ধন্যবাদ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।